আমরা এখন সুন্দরবনে চট্টগ্রাম থেকে প্রায় ১৩ ঘন্টার বাস জার্নি করে মংলা বন্দরে পৌঁছেছি। এখান থেকে শিপে, আমাদের শিপের নাম জলফরিং। একটু ফ্রেশ হয়েই সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। প্রথমে আমাদের ৩০ জনের এই গ্রুপটির প্যাকেজ ট্যুরটিতে ৩ বেলা খাবার, বিকালের নাস্তা ছাড়াও আনলিমিটেড চা ইনক্লুড ছিল। হ্যাঁ, ঠিক আছে। ৩ দিন ২ রাতের এই ট্যুর প্যাকেজটিতে আমাদের হাউসবোট, ট্রলার, দক্ষ ট্যুর গাইড, বন বিভাগ অনুমোদিত ট্রাভেল পাস সব কিছুই ইনক্লুড ছিল। গিয়েছিলাম শীতকালে সাগর, নদী সবই শান্ত, কুয়াশা মাখা ভোর, ১ কাপ চা হাতে, সুন্দরবন দেখতে অসাধারণ লাগছে। সুন্দরবন ভ্রমণের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচাইতে উপযোগী। শিপ সুন্দরবনের ভিতরের ছোট ছোট খাল, পরশু নদীর অংশে থাকায় সেই এরিয়া সৌন্দর্য অবলোকন করেছি আমরা অনায়াসে। শিপ চলছে আর আমরা সবাই বসে কখনো গল্প করেছি, কখনো অপলক নয়নে শুধু দেখেছি কোনো প্রকার পশু পাখি দেখা যাতে মিস না করে ফেলি, কারণ মাঝে মাঝে গাছগাছালির মাঝে একটা দুটো পশু পাখি দেখা যাচ্ছিল। শীতের সকাল, সেই সাথে হিমেল বাতাসে আমাদের হাউসবোটটি দোল খেতে খেতে সামনে এগিয়ে চলছে, আর আমরা সবাই যেন কিছুক্ষণ পর পর চা বানিয়ে খাচ্ছিলাম। ছোট বোনের জন্য মিল্ক টি বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য একটু বানিয়ে নেব লিকার চা, সাথে লেবু কুচি। আমার ছেলের মন খারাপ, সে ডলফিন দেখতে পায়নি। গ্রুপে অনেকেই ডলফিন দেখেছে। এখানে ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়, তবে খুব ভাগ্যবান যারা তারাই দেখতে পায়, আমরা মিস করেছি। সুন্দরবনের গাছগাছালি অনেকেই চেনে, যারা চেনে তারা চিনিয়ে দিচ্ছিল এখানে দূর থেকে সুন্দরী, কেওড়া, গরান, গোলপাতা, বনের গাছে শ্বাসমূল, ঠ্যাসমূল এসব কিছু। এখানে অনায়াসে কুমির, বানর, হরিণ, বন্য শুকরের দেখা মেলে, সাথে বক, মাছরাঙা, পানকৌড়ি পাখি দেখতে পেয়েছি। আমরা এখন ফরেস্ট ট্রেকিংয়ে প্রায় ৬.৫ কিলোমিটার পার হয়ে আমরা এই ফরেস্ট ট্রেকিংটা আমরা শেষ করেছি। আমাদের গ্রুপের প্রায় ৩০ জনের সবাই খুবই টায়ার্ড ছিল, কিন্তু খুব বেশি মজা পেয়েছি। বিস্মিত নয়নে বানরগুলো বোধহয় আমাদের দেখছিল আর ভাবছিল তাদের রাজত্বে আমাদের কেন এই পদার্পণ। সুন্দরবনের ৬৬% আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় অবস্থিত, বাকি ৩৪% ভারতে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন মানেই এই সুন্দরবন। প্রাণীর কম দেখা পেলেও নানান শ্রেণীর উদ্ভিদের দেখা পেয়েছি। সুন্দরবনের সবচাইতে বিখ্যাত উদ্ভিদ হচ্ছে সুন্দরী, মানে সবচেয়ে বেশি দেখা যায়। তার নামানুসারেই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। আমরা ফরেস্ট ট্রেকিং করে কয়েক কিলোমিটার পার হয়ে চলে এলাম জামতলা বিচে। জামতলা বিচে সকাল। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কচিখালি দেখতে। সুন্দরবনে আমরা করমজল, কটকা, কচিখালি, ডিমচর, জামতলা বিচ ঘুরে দেখেছি। সুন্দরবনে ঘুরতে যাওয়া মানেই সবাই জিজ্ঞেস করবে, বাঘের দেখা পেয়েছেন? বিশ্বের সবচেয়ে এই বড় ম্যানগ্রোভ বন বা সুন্দরবনে পাচারকারীদের হাতে সবচেয়ে মারা পড়েছে বাঘ। বাঘ সংরক্ষণে নেওয়া টাইগার অ্যাকশন প্ল্যানে বলা হয়েছে গত ২.৫ দশকে মারা যাওয়া বাঘের সংখ্যাই হচ্ছে ৬২। সর্বশেষ গ্লোবাল টাইগার ফোরামের উপাত্ত অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা আছে মাত্র ১২৫টি। বাঘ সাধারণত দেখতে পাওয়া যায় না। আমাদের ট্যুর গাইড
গত ৮ বছরে বাঘের দেখা পেয়েছে মাত্র একবার, তাই আমরা দেখতে পাবো আশাও করিনি কখনো। সুন্দরবনের শুধু বাঘ যে হুমকির মুখে থাকে তা কিন্তু নয়। সুন্দরবন প্রাকৃতিক মানবসৃষ্ট উভয় কারণেই হুমকির মুখে থাকে। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে ভূমিধসের কারণে প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুন্দরবনের জলস্তর বৃদ্ধি, স্বাদুপানির সরবরাহ হ্রাসের কারণেও বনটি বর্ধিত স্যালিনিটিতেও ভুগছিল। আবার 2009 সালের মে মাসেও ঘূর্ণিঝড় আইলা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করেছে। সুন্দরবনের পাশাপাশি সুন্দরবনে থাকা প্রায় হাজার হাজার মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সময়। এছাড়াও সুন্দরবন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে পশুর নদীর তীরে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনে ক্ষতিগ্রস্ত করবে সবার ধারণা। নিশ্চুপ মনে আমরা সবাই হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখা পেলাম বন্য শূকরের বড় একটা পাল ছিল দূরে, নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন। আর পুরো সুন্দরবন জুড়ে যেখানেই গেছি বানরের দেখা পেয়েছি। বানর গাছে কিংবা মাটিতে দল বেঁধে বাস করে। তাদের প্রত্যেকটা দলেই একটা দলপতি থাকে। তারা আবার প্রত্যেকটা দলকে প্রয়োজনে শাসনও করে। আর বাচ্চা বানরটি মায়ের সাথে 3 মাস থাকে। এর মধ্যে সে খাবার কিভাবে সংগ্রহ করতে হয়, মোটামুটি জীবনযাত্রা সব কিছুই সে শিখে নেয়। আমরা এখন করমজল দেখছি। মংলা থেকে সবচেয়ে কাছেই হচ্ছে করমজল। এটি মূলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। এখানে আছে বনের ভিতর দিয়ে যাওয়া কাঠের পুলের ট্রেল, যেটার ভিডিও করা হয়নি। আমরা এইমাত্র ট্রেলটা পার হয়েই জলাশয়ের পাশে এসে দাঁড়িয়েছি। এত সুন্দর লাগছে নয়নাভিরাম দৃশ্য। এখানে সবাই দেখছে আর ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। সুন্দরবনে ঘুরতে গিয়ে যাদের বিভিন্ন পশু পাখি দেখা হয় না, তারা এখানে এসে দেখতে পায়, কারণ এখানে প্রজনন কেন্দ্রে হরিণ আর কুমিরটা দেখা যায়। আমরা অবশ্য এখানে বন্য শূকর এবং হরিণ দেখেছি। এত দূর থেকে ছিল যে কেউ ছবি তুলতে পারেনি। অনেক চেষ্টা করা হয়েছিল ছবি তোলার, কিন্তু আসেনি। করমজল সুন্দরবনের অন্যতম একটি পর্যটন স্থান। মংলা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। মূল আকর্ষণই হচ্ছে এটার বনের ভিতর দিয়ে যাওয়া একটা কাঠের ট্রেল। 30 মিনিটের মতো সময় লাগবে আপনাদের এটা পার হতে। আর একটা পদ্মপুকুর ওয়াচ টাওয়ারও আছে। মংলা থেকে এই করমজল এবং হারবাড়িয়া বছরের যে কোনো সময়ও দেখা যায়। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসটাকেই সুন্দরবন দেখার জন্য সুন্দর সময় বলা হয়, কারণ নদী খুব শান্ত থাকে। সুন্দরবন দেখতে চাইলে খুলনা হয়েও যাওয়া যায়, আবার এই মংলা থেকেও দেখা যায়। দুটি পথই সবচেয়ে সুন্দর। খুলনা থেকে ছেড়ে যাওয়া শিপগুলো মংলা হয়ে সুন্দরবন প্রবেশ করে। ঢাকা থেকে খুলনা বাসে করে বা ট্রেনে করেও যাওয়া যায়। গুলিস্তান, সায়দাবাদ, গাবতলী থেকে খুলনা যাওয়ার বিভিন্ন নন এসি, এসি বাসগুলো আছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকেও সুন্দরবন এক্সপ্রেসে করে ট্রেন সকাল 8টায় ছাড়ে, যেতে পারেন সেভাবেও। সুন্দরবনে ঢুকলেই সাধারণত কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না। টেলিটক নেটওয়ার্কটি মাঝে মাঝে পাওয়া যায়। শিপে ওঠার আগেই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ওঠাটাই নিরাপদ পানি খাবার সাথেই রাখুন। আর যদি গ্রুপের সাথে থাকেন তাহলে আলাদা ব্যবস্থা তো থাকবে, তবে নিরাপদ পানিটি রাখাটা দরকার। প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র পার্সোনালি ব্যবস্থা করলেই ভালো হয়। শিপ প্যাকেজ বুকিংয়ের আগে এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে রাখা ভালো। সুন্দরবনের আসল সৌন্দর্য দেখতে হলে শিপে 2 থেকে 3 রাতের একটি প্যাকেজে ভ্রমণ করা ভালো।
কোন শিপ বা লঞ্চে নিয়ে যাবেন তা আগে থেকেই নিশ্চিত হয়ে নিন। খরচ কমাতে চাইলে বিশেষ করে ছুটির দিনগুলো আপনারা এড়িয়ে চলতে পারেন। সাথে করে ন্যাশনাল আইডি কার্ডটি কপি রাখুন। বাজেট নিয়ে সমস্যা না থাকলে লাক্সারি শিপে ভ্রমণ করতে পারেন। ট্যুর গাইডের কথা মেনে চলাটা আবশ্যক। বনে ঢোকার সময় অবশ্যই পশু পাখির সাথে, বিশেষ করে বানর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কারণ আপনি একটু আগ্রহ দেখালেই বানরের দল চিপস কিংবা বিস্কিট পাওয়ার আশায় আপনাকে অ্যাটাক করতে পারে। সুন্দরবন ভ্রমণে নিরাপত্তার জন্য সুদক্ষ সশস্ত্র বনপ্রহরী রাখাটা ভালো। শীতকালে গেলে ভালো মানের শীতের পোশাক সঙ্গে নিন। সুন্দরবনে প্রকৃতির যাতে ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন। আপনার পাশে থাকা খাওয়ার, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। আমরা সবখানে শুধুই বানরই দেখছি। আর শিপে করে যাওয়ার সময় দূর দূরান্ত থেকে হরিণ দেখেছি, গরম জলে হরিণ দেখেছি। হাতি অবশ্য দেখিনি। একটা সময় সুন্দরবনে প্রচুর হাতি এবং গন্ডার ছিল। প্রতিকূলতার কারণে এবং শিকারির কারণে বহু আগে থেকেই এগুলোর বিলুপ্ত পেয়েছে। আমরা এর মধ্যেই কটকা কচিখালি ঘুরে ফেলেছি, গরম জল দেখছিলাম। হাড়বাড়িয়া দেখতে পারবো কিনা জানি না। আগে শুধু জানতাম বানর গাছের ফলগুলো খেয়ে বাঁচে। এবার প্রথম দেখলাম অনেক অনেক গাছের কচি পাতা, বিভিন্ন ফুল, বিশেষ করে ফুলের মধু খাচ্ছে। আমাকে পাশ থেকে একজন পর্যটক বলল তারা নাকি কাঁকড়া খুঁজে পেলে কিংবা ছোট মাছ পেলে তাও খায়। অনেকেই এই ওয়াচ টাওয়ারটিতে উঠেছে, যদিও আমার পক্ষে সম্ভব হয়নি, আমি শুধু ছবিই তুলেছি। প্রচুর প্রচুর গরান গাছ দেখতে পেয়েছি। গরান গাছের ফুলগুলো আকারে সাধারণত ছোট এবং সাদা হয়, অনেক সময় হলুদাবও হয়। প্রধানত ম্যানগ্রোভ বা লবণাক্ত জলের উদ্ভিদ এটি। ফুলের পাপড়ির ডগায় সরু উপাঙ্গ থাকে। এই ফুলগুলো সাধারণত থোকায় থোকায় থাকে, আর প্রচুর মৌমাছি থাকে এখানে। মৌমাছিরা প্রচুর মধু সংগ্রহ করে। গরান ফুলের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হলো জরায়ু যঙ্করোদ্গম। ফুল ফোটার পরেই তা থেকে যখন ফল তৈরি হয় তখন গাছ থেকে ঝরে পড়ার আগেই ফলের ভিতর যে বীজটা থাকে তা থেকেই চারা গজাতে শুরু করে। প্রধান গাছ তো সুন্দরী। সুন্দরী সাধারণত মাঝারি গড়নের সবুজ গাছ হয়। গাছের বাকল কালচে ধূসর বাদামি, উচ্চতায় প্রায় 15 থেকে 19 মিটার হতে পারে। পাতা একান্তর এবং চিরসবুজ। সুন্দরবনে কম লবণাক্ত এলাকায় এটি জন্মে। সাধারণত এপ্রিল থেকেই ফুল আসে। পুরো গাছ সোনালি হলুদ ফুল থাকে। আমরা সেটা দেখতে পাইনি, জানতাম শুধু। সুন্দরবনে গাছের বৈশিষ্ট্যই বেশি ছিল শ্বাসমূল। কাদার মাটিতে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য গাছের শেকড়গুলো মাটির উপর উঠে আসে। এটি সবচেয়ে বেশি দেখেছি। সুন্দরবনে গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম ডিমচরে। নেমে এত ভালো লাগছিল। সবাই আমরা ফান করছিলাম যে বাঘ দেখবো বাঘ দেখবো। এই যে বাঘের পায়ের ছাপ পেয়েছি, কারণ আমরা জানি দেখব না, তাই মজা করছিলাম। ডিমচরে নেমে আমরা সুন্দরবনে বিচ দেখলাম। আমার ছেলে হাঁটতে হাঁটতে বিচের বালি নিয়ে খেলা করছিল। পায়ের আওয়াজ পাওয়া যায়, আসলে সবার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল, আর আমরা পায়ের ছাপ ফেলে ফেলে যাচ্ছিলাম। জানি কিছুক্ষণ পর পানি এসে সব ছাপগুলো মুছে দিয়ে যাবে, তারপরও ভেজা মাটিতে নিজের পায়ের ছাপ। মজা করে করে সবাই হাঁটছিলাম। বিচের সৌন্দর্য মানেই এমন। বিশাল একটা বিচ, সামনে বিশাল জলরাশি, আর উপরে বিশাল একটা নীলাকাশ। অসীমের পথে চেয়ে থাকা আর ভালোবাসতে থাকা প্রকৃতিকে। প্রকৃতিকে যারা ভালোবাসে তারা বিচ, বিশাল আকাশ, প্রকৃতির গাছপালা, সবুজ, অচেনা ফুল
যাই দেখতে পায় তাকেই ভালোবাসতে শুরু করে। আমরা আমাদের বোট থেকে অনেক কুমির দেখেছিলাম, খুব সুন্দর সুন্দর ছবিও পেয়েছি। চরে নামার পর সবাই ভয় পাচ্ছিল, বলছে পানিতে নেমো না, লবণাক্ত কুমির, মানে লবণাক্ত পানিতে যে কুমিরটা থাকে উঠে আসবে। আসলে সুন্দরবনে লবণাক্ত পানির কুমিরই সবচেয়ে বেশি। নদীর চরে, খালের পানিতে বিশাল আকৃতির কুমির বাস করে। এখন আমরা হাঁটছি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা সুন্দরবনের ডিমের চরে। ডিমের চরটি দেখতে অনেকটা ডিমের মতো, তাই এর নাম হয়েছে ডিমের চর। কটকা সমুদ্র সৈকত থেকে প্রায় 2.5 ঘন্টা লঞ্চে চড়ে পৌঁছে যেতে পারেন এই ডিমের চরে। আমাদের অবশ্য এত সময় লাগেনি, আমাদের লঞ্চটি কাছাকাছি ছিল। আমরা লঞ্চ থেকে নেমে ছোট্ট একটি বোটে নিয়ে 30 মিনিটে পৌঁছে গেছি এই ডিমের চরে। হাঁটাহাঁটির পরে এখন আমাদের ফেরার পালা। ডিম চরে সবাই অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে সবাই খুবই ক্ষুধার্ত ছিল। লঞ্চে ফিরে মাত্র সবাই বসে গেলাম লাঞ্চের জন্য। খুবই মজার ছিল, আমরা খুবই এনজয় করেছি। খাওয়ার পর্ব শেষ করে আমার ছেলে ইভান কিছুক্ষণ ছবি আঁকায় ব্যস্ত ছিল। লঞ্চ চলছে, আমরা লঞ্চের আওয়াজ, চারপাশে বিশাল জলরাশি এনজয় করছি, আর কেবিনে বসে আমার ছেলে ছবি আঁকছে। দূর থেকে গ্রাম, সুন্দরবনের মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, সব কিছু দেখতে এত ভালো লাগছিল। অসাধারণ অসাধারণ এক দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। এতক্ষণ বলছিলাম সুন্দরবন ভ্রমণের কথা। যারা আমার ভিডিওটি পছন্দ করেছেন এবং যাদের ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।